সাল 2013। বর্ধমানের ছেলে রক্তিম দুদিন হলো সরকারি স্কুলে শিক্ষকের চাকরি নিয়ে বাঁকুড়ার ইন্দাস থানার অন্তর্গত প্রতাপমাঠ নামক একটি অতি প্রত্যন্ত গ্রামে এসে উঠেছে। আশেপাশে তেমন ঘরবাড়ি নেই। বাড়িটা মূল গ্রাম থেকে দূরে হওয়ার কারণে এদিকটায় আর ইলেকট্রিসিটির ব্যবস্থা করা নেই। হ্যারিকেন লণ্ঠনই ভরসা। রক্তিম শহরের ছেলে হলে কি হবে, এসবে তার কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। আর সেই সমস্যা হলো খাবার জলের সমস্যা। অন্যান্য কাজে জল ব্যবহারের জন্য আশেপাশে জলাশয়ের অভাব নেই, কিন্তু খাবার জন্য জল নেই। খাবার জলের জন্য মিনিট 15 হেঁটে যেতে হবে মাঝ মাঠের কোনো ডিপোটি কলে। গ্রামের এক লোক মদন বলল, দেখেন বাবু, আপনি এখানে থাকবেন শুনে আমি ঘর দৌড় ঝাড়ু পোছা করে রেখেছি। ঘরটা অনেক দিন বন্ধ ছিল তো। বাড়ির আসল মালিক 15-20 বছর আগে হঠাৎ করে কোথায় যেন উধাও হয়ে যায়। সবই ঠিক আছে, এখানে থাকতে আমার কোনো অসুবিধা নেই। এমনিতেই কোনো বাড়ি পাচ্ছিলাম না, আর এখন হাতের কাছে পেয়ে এটাকে ছাড়ার মতো ছেলে আমি নই। আমি শহরের ছেলে হলেও বরাবরই আমার ইচ্ছে এইরকমই কোনো গ্রাম্য প্রাকৃতিক জায়গায় এসে থাকার। কিন্তু মদনবাবু, খাবারের জল নিয়ে তো খুব সমস্যা হয়ে গেল। এটা শুধু আপনার একার সমস্যা নয়, এই সমস্যা গোটা গাঁয়ের। বেশ, সমস্যা নেই। তবে তুমি আমায় একখানা কাজের লোক দেখে দাও দেখি। ঘরের সব কাজকর্ম করতে পারে এমন, তাহলে আমার পক্ষে খুবই সুবিধে হয়। আজকালের মধ্যেই আমায় লোক তুমি দেখে দাও না। আমি চেষ্টা করছি মাস্টার মশাই, তো কিন্তু কি? আর তুমি বলো না, দরকার হলে আমি টাকা বেশি দেবো, সেসব নিয়ে ভাবতে হবে না। টাকা পয়সার ব্যাপার নয় মাস্টার মশাই, আসলে 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 আরে তুমি বলো না। আসলে ওই জায়গাটার একটু বদনাম আছে। আমাদের এখানকার সকলেরই বিশ্বাস ওখানে পারুল নামের এক পিশাচিনী থাকে। আর ওখানে যে থাকে তাতে কি? তাকে ক্ষুধায় বশীকরণ করে মেরে ফেলে ওই পিশাচিনী। পিশাচিনী? তাহলে তো ব্যাপারটা মন্দ হয় না। তোমরাও না মদনদা, এগুলো স্রেফ তোমাদের কল্পনা মাত্র। না মাস্টার মশাই, এটা শুধু কল্পনা না, এটা সত্যি। আমি মানি না, বিশ্বাসও করি না তোমাদের ওই মন গড়া কথাবার্তায়। সে আপনি নাই মানতে পারেন, তবে এটাই সত্যি। আপনি শহরের মানুষ, আপনি এসব বিশ্বাস করবেন না জানি। আচ্ছা বেশ, তুমিই দেখো। আমি তো প্রায় 4-5 দিন ধরে রয়েছি ওখানে। কিছু কি হয়েছে? আর আমার বিশ্বাস কিছু হবেও না। তুমি ভেবো না, আমি টাকা বেশি দেব। রক্তিমের কথায় মদন যেন একটু ভরসা পেল। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন দেখি। বেশি টাকা পেলে কেউ না কেউ তো যাবেই। তবে হ্যাঁ, দিনের আলো থাকতে থাকতেই কিন্তু সমস্ত কাজ করে চলে আসবে, রাতে কোনো কাজ করতে পারবে না। তাই হবে, আমার কোনো সমস্যা নেই। পরদিন সকাল সকাল একটা লোক রক্তিমের কাছে এসে হাজির হয়। লোকটা হাত জোর করে বলল, নমস্কার বাবু, আমি হারু, কাজের লোক। মদনদা পাঠিয়েছে আমায়। যাক, তুমি চলে এসেছো, ভালো হয়েছে। নাহলে আমি আবার যাচ্ছিলাম মদনবাবুর কাছে। তুমি মোটামুটি সব কাজ পারবে তো? তোমাকে কিন্তু প্রায় ঘরের সব কাজই করতে হবে। হ্যাঁ, আপনি কিছু ভাববেন না বাবু, এই হারু সব কাজে পটু, আপনার সব কাজ যত্ন করে করে দেবে। বাহ, তাহলে তো বেশ ভালোই। আজ থেকেই তাহলে লেগে পড়ো কাজে। আর মাইনে নিয়ে ভেবো না, মাসের শেষে একদম পুষিয়ে দেবো। তবে বাবু, আমি কিন্তু রাতে কোনো কাজ করতে পারবো না। এই রাতের কাজ আমি দিনের বেলাতেই ছেড়ে দিয়ে যাব। হ্যাঁ জানি জানি, ভূতের ভয়, তাই তো? তুমি দিনের বেলাতেই সব কাজ ছেড়ে দিয়ে যেও, সমস্যা নেই। আপনি যেমন বলবেন বাবু। বেশ। ও হ্যাঁ, তোমার চেনা জানা কোনো ভালো রাঁধুনি আছে? দুবেলা রান্নার লোক হলে খুবই ভালো হতো। আচ্ছা বাবু, আমার বউ কুসুম হেবি রাঁধে। আমার বউ বলে বলছি না, একবার ওর হাতের গুগলির ঝাল দিয়া খেলে
হাত চাটবেন বাবু, তবে ওই দুবেলার রান্না দুপুরেই একেবারে করে দিয়ে যাবে। ঠিক আছে, আমি রাজি। হারুর যেমন কথা তেমনই কাজ, সব কাজ একেবারে নিখুঁত আর পরিপাটি। লোকটা সত্যি কাজের। বউটাও বেশ ভালো রান্না করে। প্রথম দিন রুই মাছের কালিয়া রেঁধেছিল, রক্তিম আঙুল চিঁটে পুটে খেয়েছে। খাওয়া দাওয়ার পর একটু ক্লান্ত থাকায় সন্ধ্যাবেলাতেই রক্তিম ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল তার মোবাইল ফোনের রিংটোনে। আধ বোঝা চোখে রক্তিম দেখল ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে ওর প্রিয় একজনের ছবি, যার নাম রিয়া। রক্তিম তড়িঘড়ি উঠে ফোনটা রিসিভ করতে গেল, কিন্তু তার আগেই কলটা কেটে গেল। রক্তিম হাতে ফোন নিতেই দেখল নেটওয়ার্কের ঘর পুরো ফাঁকা, এক কাঠিও নেটওয়ার্ক সেইখানে নেই। একটু বিরক্ত হলো রক্তিম। এখানে এসে থেকে রিয়ার সাথে তার একবারের জন্য ভালো করে কথা হয়নি। মনটা একটু খারাপ হয়ে গেল রক্তিমের। রিয়া রক্তিমের কাছে সব কিছু। নিজের থেকেও সে রিয়াকে বেশি ভালোবাসে। তিন কোলে কেউ নেই রক্তিমের, একমাত্র রিয়া ছাড়া। রিয়াকে ছাড়া কোনো কিছু ভাবতে পারে না সে। রিয়াও রক্তিমকে সমানভাবে ভালোবাসে। রিয়ার বাড়িতে রক্তিমের ব্যাপারে সব কিছু জানে সবাই। রক্তিম এমনিতে খুবই ভালো একটা ছেলে। রিয়ার পরিবার রক্তিমকে মেনেও নিয়েছে। রিয়ার বাবা ওদের সম্পর্কের কথা জানতে পেরে ওদের দুজনেরই বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু রক্তিম নিজেই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে রিয়ার বাবার হাত ধরে বলেছিল, আঙ্কেল, আমাকে একটু সময় দিন। আমি নিজেকে আরো ভালো করে প্রতিষ্ঠিত করি, যাতে রিয়ার কোনো ইচ্ছের মূল্য আমি রাখতে পারি, ভবিষ্যতে ওর ভালো করে দেখাশোনা করতে পারি, ওর কোনো কিছুর অভাব যাতে না রাখতে পারি। তুমি বড় ভালো ছেলে, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার মেয়ের জন্য এত কিছু ভেবে রেখেছো তুমি, তা জেনে আমি সত্যিই বড় খুশি হয়েছি। আমার পর এই প্রথম কেউ আমার মেয়ের ব্যাপারে এত কিছু ভেবে রেখেছে। একজন মেয়ের বাবার কাছে এর থেকে খুশির আর কি হতে পারে। তুমি যত ইচ্ছা সময় নাও, আর নিশ্চিন্তাই থেকো, তোমার কোনো চিন্তা নেই। রিয়া তোমারই হবে, রিয়ার সাথে আমি তোমার বিয়ে দেব। রিয়ার পরিবার রক্তিমকে আপন করে নিয়েছে। রক্তিমও রিয়ার কারণে একটা নতুন বাবা মা পেয়েছে। সে খুব অল্পতেই রিয়ার পরিবারকে বড্ড আপন করে নিয়েছে। ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে নিজের পরিবারকে হারিয়ে পুরোপুরি একা হয়ে গিয়েছিল সে। তারপর বহু বাধা বিপত্তি পেরিয়ে সে বড় হয়েছে। কলেজে পড়ার সময়তে রিয়ার সাথে আলাপ হয় রক্তিমের। তারপর আস্তে আস্তে প্রেম, আর তারপর ভালোবাসা। যে কোনো পরিস্থিতিতে রিয়া রক্তিমের পাশে থেকেছে সব সময়। আর এখন তার সাথে কথাই হচ্ছে না তার। রক্তিম ফোন নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির বাইরে। খানিক এদিক ওদিক ঘোরাঘুরি করে কোথাও নেটওয়ার্ক পেল না সে। অবশেষে বাড়ির পিছন দিকে যেতে নেটওয়ার্কের একটা কাঠি নেটওয়ার্কের ঘরে কেবল আসা যাওয়া করতে লাগলো। রক্তিম আরও সামনে এগিয়ে এলো। এই নতুন জায়গায় আসার পর বাড়ির পিছন দিকটা একবারও আসা হয়নি তার। রক্তিম দেখল ছোট বড় গাছগাছালিতে ভরপুর চারিদিক। হঠাৎ তার টর্চের আলো গিয়ে পড়ল বহুকালের পুরনো ভগ্নপ্রায় একটা পাতকুয়োর ওপর। রক্তিম এগিয়ে গেল সেটার দিকে। এগিয়ে যেতেই বোঝা গেল বহুদিন ব্যবহার হয়নি সেটা। দীর্ঘদিন অব্যবহারের ফলে কুয়োর কপিকলে মরছে ধরেছে। মাকড়সার জাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা কুয়ো জুড়ে। নিচে একটা ভাঙা রোদ জল ঝরে ফুটো হওয়া বালতিতে দড়ি বাঁধা রয়েছে। রক্তিম সিঁড়ি বেয়ে কুয়োর মুখে উঠে টর্চের আলো ফেলল কুয়োর ভিতর। কুয়োর ভিতর এক ফোঁটা জলের চিহ্ন পর্যন্ত নেই। জলের বদলে সেখানে বেড়ে উঠেছে কয়েকটা গুল্ম জাতীয় ছোট ছোট উদ্ভিদ। রক্তিমের মনে হলো কুয়োর গভীরতা আন্দাজ 33-34 ফুটের কাছাকাছি তো হবেই। রক্তিম নিচে থেকে একটা মাটির ঢেলা কুড়িয়ে কুয়োর মধ্যে ফেলতে যাবে, এমন সময় তার মোবাইলটা বেজে উঠল। রিয়ার কল। এক মুহূর্ত দেরি না করে কল রিসিভ করে কুয়োর মুখ থেকে নেমে এলো রক্তিম। ফোনের ওপার থেকে ভেসে এলো রিয়ার সেই মিষ্টি কণ্ঠস্বর। হ্যালো হ্যালো রক্তিম, হ্যালো, তোর কি ব্যাপার বলতো? হ্যাঁ, রিয়ার গলা শুনে সমস্ত মন খারাপ যেন এক নিমিষেই উধাও হয়ে গেল রক্তিমের। কথার উত্তর দিতেই ভুলে গেল সে। ফোনের ওপার থেকে আবার ভেসে এলো রিয়ার গলা। হ্যালো হ্যালো রক্তিম, হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছিস না আমার কথা? কে রে, কে রে, কথা বল রক্তিম, এই রক্তিম। হ্যাঁ হ্যাঁ বল। তুই কি রে, একদিন আমায় ফোন করার সময় পাসনি, তাই না?
আরে না, সেই রকম কিছু নয়। তোর জন্য বুঝি আমার টেনশন হয় না? জানি তো হয়, আসলে এখানে একদম নেটওয়ার্ক পাওয়া যায় না। প্লিজ তুই কিছু মনে করিস না। আমি কিছু মনে করিনি। আগে তুই বল, তুই ঠিক আছিস তো? ওখানে ওখানে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, এখানে একদম সব ঠিকঠাক আছে, তুই একদম ভাবিস না, আমি ঠিক আছি। এখানে না তোকে ছাড়া একদম ভালো লাগে না রে আমার। আমারও কি তোকে ছাড়া ভালো লাগছে এখানে? কিন্তু কি করব বল, সবে চাকরিটা পেয়েছি, এখনই তো ট্রান্সফারের কথা বলতে পারি না, উপায় নেই রে একদম। বুঝলাম, বাট আই মিসিং ইউ এন্ড আই লাভ ইউ। পুরো কথা শেষ হওয়ার আগেই কুক শব্দ করে ফোনটা কেটে গেল। জিরো নেটওয়ার্ক। তেরি ভালো লাগে না এই জন্য। আরও সপ্তাহ 2 কাটল। একদিন গ্রামের পথ ধরে রক্তিম নিজের বাড়ির দিকেই ফিরছিল। হঠাৎ কোত্থেকে একটা পাগল গোছের লোক ছুটে এসে রক্তিমের হাত দুটো চেপে ধরল। রক্তিম ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। এই তুমি কে? আমার হাত ধরলে কেন? হ্যাঁ, তুমি ওই গ্রামের শেষের বাড়িটাতে উঠেছ তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি আমার হাত ধরে আছেন কেন? বাঁচবে না, তুমিও বাঁচবে না। বাড়ির পিছনে ওই কুয়োটার কাছে যেও না, ভুলেও যেও না। একটা শয়তানি কুয়ো, ওটা একটা শয়তানি কুয়ো, কাউকে ছাড়ে না ওটা, তোমাকেও ছাড়বে না। পালাও 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 এখান থেকে। কি বলছেন এসব? আপনি আগে আমার হাতটা ছাড়ুন তো। আমি তো হাত ছেড়ে দেবো, কিন্তু সে যদি একবার তোমার হাত ধরে, সে কিন্তু আর ছাড়বে না, ছাড়বে না। আচ্ছা ঠিক আছে, সেটা আমি বুঝে নেব, আপনি হাতটা ছাড়ুন তো। লোকটা এবার রক্তিমের হাত ছেড়ে দিয়ে বলল, তোমার ভালোর জন্যই বলছি, শোনো আমার কথা। অনেক বড়ি নিয়েছ ওই কুয়ো, এখন অনেক নেবে, কোনো কিছুতেই ওরা আসবে না। মানুষ দেখলেই ওর হাত দুটো নিষ্পিস করে। আমি দেখেছি, দূর থেকে দেখেছি, কি ভয়ানক। কাছে কোনোদিনও যায়নি, জানি জানি, গেলেই ও আমাকে মেরে দেবে। ভালো চাও তো পালাও। কি ভেবেছেন এভাবে ভয় দেখালে আমি ভয় পেয়ে যাব? আমি আপনাদের মতো ভীতু নই, এইসবে ভয় পাই না আমি। মরবি, নির্ঘাত মরবি তুই, কেউ বাঁচাতে পারবে না তোকে, কেউ বাঁচাতে পারবে না। দিন 20 হলো রক্তিম বাড়িটাতে এসে উঠেছে। কুয়োর ধারের কাছেও গেছে বেশ কয়েকবার। কোনো কিছুতেই অস্বাভাবিক বলে মনে হয়নি ওর। তাছাড়া ভূত প্রেতে বিশ্বাস নেই রক্তিমের। লোকটা নেহাতি পাগল। রক্তিমকে গ্রামে অচেনা পেয়ে গাঁজাখুরি সব গল্প বলে ভয় দেখানোর চেষ্টা করছে। এই বিষয়ে আর কোনো কিছু না ভেবে বাড়ির দিকে পা বাড়ালো রক্তিম। রাত তখন বেশ গভীর। আচমকাই ঘুম ভেঙে গেল রক্তিমের। ঘুম ভাঙতেই ওর মনে হলো কেউ যেন ওকে ডাকছে। আজ এতগুলো দিন ও এখানে এসে রয়েছে, একদিনও মাঝরাতে ওর ঘুম ভাঙেনি। আজকেই প্রথম ভাঙল। গাটাও কেমন যেন ছমছম করে উঠল একবার। দিনের বেলা সেই পাগলটার কথা মনে পড়ে গেল ওর। পাগলটা তার মনের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে। তাই তার মনে এমন হচ্ছে, এই কথাই রক্তিম ভাবল। সে ভুল শুনেছে, কেউ তাকে ডাকেনি। সারাদিনের পরিশ্রমে বেশ ক্লান্ত ছিল রক্তিম। এইসব নিয়ে আর বেশি ভাবতে পারল না সে। চোখের পাতা বুঝে এলো ওর। ঘুমে ঢলে পড়ল রক্তিম। আজ রবিবার, স্কুল নেই, তাই অনেক বেলা অবধি বিছানাতেই পড়ে আছে রক্তিম। রবিবার হারু আর কুসুমের ছুটি। এই একটা দিন সমস্ত কাজ সে নিজেই করে। ঘড়ির কাঁটা তখন বলছে 9:10 সবে হয়েছে। বাইরের সদর দরজায় হঠাৎ টোকা পড়ল। রক্তিম জেগেই ছিল, হাঁক দিল। কে? কোনো উত্তর এলো না। ফের দরজায় টোকা পড়ল। রক্তিম একটা হাই তুলে মনে মনে বলল, তো সকালে কি এলো এখানে আবার? কথাটা বলে সদর দরজা খুলে দিল। দরজা খুলে দিতেই তার চোখ মুখ থেকে সমস্ত ঘুম উড়ে গিয়ে যেন উচ্ছ্বাস আর হাসির রেখা ফুটে উঠল। কারণ দরজার বাইরে ব্যাগ হাতে দাঁড়িয়ে রয়েছে তার রিয়া। সারপ্রাইজ! রিয়া তুই? রিয়াকে জড়িয়ে ধরল রক্তিম। ওকে, হ্যাঁ স্যার। আয় আয় ভেতরে।
রিয়া ভেতরে এসে বসতেই রক্তিম ফের বলল, আজ তুই আসছিস জানাবি তো একবার আমায়। কি করে জানাবো স্যার? আপনাকে কি ফোনে আজকাল পাওয়া যায়? যখনই কল করি তখনই নট রিচেবল। টেনশন হয় না বুঝি আমার? তুই জানিস তোর কথা ভেবে ভেবে ঠিক করে কোনো খাবার পর্যন্ত খেতে পারছিলাম না। ভয় হচ্ছিল রে তোর জন্য, তাই অনেক কষ্টে বাবাকে রাজি করিয়ে চলে এলাম। দূর পাগল, এমন কেউ করে? দিল তো বাচ্চা হ্যাঁ জি। কি করবো বল, বড্ড ভালোবাসি যে আপনাকে। আপনাকে ছাড়া যে কোনো কিছু ভাবতেই পারি না, আর সেটা তো আপনি ভালো করেই জানেন। তাই? রিয়া এগিয়ে এসে নিজের কোমল রক্তিম রিয়াকে নিজের খুব কাছে টেনে নিল। রক্তিমের হাত রিয়ার বুকের কাছে এগিয়ে গেল। রিয়া নরম মুঠো করে ধরল রক্তিম। রিয়াও আনন্দে তাকে জড়িয়ে ধরল, কিন্তু হঠাৎ রিয়া করা বন্ধ করে বলল, এই অসভ্য, কি করতে চাচ্ছিস তুই এটা? হ্যাঁ, মনে নেই তুই নিজে কি কথা দিয়েছিলিস? মনে আছে, যা হবে সব বিয়ের পর। তাহলে কি করতে চাচ্ছিলিস এটা? কি করবো বল, তোকে হঠাৎ করে এভাবে কাছে পেয়ে নিজেকে কি ঠিক রাখা যায়? সেই তো। তা বলি, আগে বিয়েটা করো শোনা, তারপর না হয়। তারপর কি? ধীরে ধীরে রক্তিম রিয়ার দিকে এগিয়ে গেল। রিয়ার দুটো কাঁধ শক্ত করে ধরে নিজের ঠোঁট রিয়ার খুব কাছে নিয়ে গিয়ে দাঁড়ালো। বল, তারপর কি? জানি না। আজ তোকে ভীষণ সুন্দর লাগছে। রক্তিম, আর কোনো কথা না, আজ আমাদের একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে দে প্লিজ রিয়া, আটকাস না। কিন্তু কোনো কিন্তু না, আজ শুধু তুই আর আমি। খুব ভালোবাসি তোকে, আজ আমাদের ভালোবাসা পরিপূর্ণতা পাবে। রিয়াকে জড়িয়ে ধরল রক্তিম। লজ্জায় রিয়া রক্তিমের বুকে তার মুখ লুকালো। তারপর ভেসে গেল ওরা। এক এক করে খুলে যেতে লাগলো ওদের শরীরের সব কাপড়। বিবস্ত্র দুটো শরীর মেতে উঠল আদিম এক খেলায়। আচ্ছা, আমরা কোনো ভুল করলাম না তো? কিসের ভুল? আমরা একে অপরকে ভালোবাসি। আজ আমাদের মধ্যে যেটা হলো এটা স্বাভাবিক। আজ এত বছরের ভালোবাসা একটা পূর্ণতা পেল। কিন্তু মানে কোনো প্রোটেকশন ছাড়া আমার কিন্তু ভয় হচ্ছে। ধুর পাগলি, আমি ফার্মেসি থেকে ওষুধ এনে দেবো, ওসব নিয়ে চিন্তা করিস না। বলছি আর একবার। ইস, একটা থাপ্পড় দেবো অসভ্য ছেলে। কেন, খুব ব্যথা লেগেছে বুঝি? জানি না, যা তো। আচ্ছা শোন না, একটু জল খাও না রে। সে কখন থেকে তেষ্টা পেয়েছে আমার। আমি জলের বোতল সাথে নিতেই ভুলে গেছিলাম। এই রে, ঘরে তো এক ফোঁটাও জল নেই। তুই দাঁড়া, আমি মাঠ সেলাকল থেকে জল ভরে নিয়ে আসছি। তুমি রেস্ট করো শোনা, আমি এই যাবো আর আসবো। বলেই রক্তিম জলের পাত্র নিয়ে জল ভরে নিয়ে আসার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল। বেশ অনেকটা সময় অতিবাহিত হলো, তবু রক্তিম তখনও এলো না। এদিকে রিয়া তেষ্টা বাড়তে লাগলো, গলাও শুকিয়ে এলো তার। তখন রিয়ার থাকতে না পেরে বাড়ির বাইরে বেরিয়ে এলো কল কিংবা টিউবওয়েলের সন্ধানে, কিন্তু তেমন কিছুই পেল না সে। বাড়ির পিছন দিকে যেতেই কুয়োটা চোখে পড়ল রিয়ার। রিয়া এগিয়ে গেল কুয়োটার কাছে, তারপর ওর ভিতরে নিজের মুখ বাড়িয়ে দিল। কুয়োর ভিতরে স্বচ্ছ কাঁচের মতো জল চোখে পড়ল ওর। জল দেখে ওর তেষ্টা আরো বেড়ে গেল। ওর নিচে পড়ে থাকা দড়ি বাঁধা নতুন চকচকে বালতিটা দেখে সেটাকে তুলে নিয়ে কপিকলে ঢুকিয়ে বালতি নামিয়ে দিল কুয়োর ভেতরে। বালতি কুয়োর ভিতরে জমে থাকা জলে গিয়ে পড়ল। তারপর দড়ি নিজের দিকে টানতে থাকলো সে। জল সমেত ভর্তি বালতি ওপরে উঠে এলো। রিয়া সেই উঠে আসা জল আজলা করে খেয়ে নিয়ে নিজের তেষ্টা মেটালো। জল এতটাই শীতল আর সুস্বাদু ছিল যে তার এক ঢোক পান করতেই রিয়া সমস্ত ক্লান্তি এক নিমিষের মধ্যে দূর হয়ে গেল। জল পান করা শেষ করে ও আবার ঘরে ফিরে গেল। ততক্ষণে রক্তিম জল নিয়ে ফিরে এলো।
এক গ্লাস জল রিয়ার মুখের কাছে ধরলো। এই নে ধর জল। আর লাগবে না রে, কুয়োর জল খেয়ে আমার তেষ্টা মিটে গেছে। কুয়োর জল? হ্যাঁ, বাড়ির পিছনের ওই কুয়োটা থেকে জল তুলে খেলাম তো, দারুণ টেস্ট রে জলটা। রিয়ার কথা শুনে রক্তিম অবাক। কি বলছে রিয়া এসব? এটা তো অসম্ভব। গত দুদিন আগেও সে নিজে দেখেছে কুয়োর মধ্যে জলের কোনো চিহ্ন পর্যন্ত নেই। কুয়োর নিচটা তো পুরো আগাছাতে ঘেরা। আর আজ রিয়া ওখান থেকে জল পেল কি করে? কথাটা রিয়াকে বলতে যাওয়া মাত্রই রক্তিমের আবার মনে হলো রিয়া নিশ্চয়ই ওর সাথে মশকরা করছে। রিয়া জানে ও ভূতে ভয় পায় না, তাই নির্জন জায়গা পেয়ে মিথ্যা বলে ভয় দেখানোর চেষ্টা করছে ওকে। তখন প্রায় মাঝরাত। কারোর একটা ডাকার শব্দ শুনে হঠাৎই ঘুম ভেঙে গেল রিয়ার। রিয়া চোখ মেলে দেখল পাশে রক্তিম নাক ডেকে ঘুমোচ্ছে। হঠাৎ আবার ফিস ফিস শব্দে ডাকতে এলো। রিয়া রক্তিমকে ঘুম থেকে আর তুলল না, একলাই বিছানা ছেড়ে উঠে এলো। ওর মনে হলো এই আওয়াজটা বাড়ির বাইরে কোথাও থেকে একটা আসছে। ও চুপি চুপি নিঃশব্দে সদর দরজা খুলে বাইরে বেরোলো। আবার ডাকটা ভেসে এলো কানে। রিয়া স্পষ্ট বুঝতে পারলো আওয়াজটা ভেসে এলো কুয়োর ভিতর থেকে। ও কুয়োর দিকেই পা বাড়ালো। একটা দমকা গরম বাতাস রিয়াকে ছুঁয়ে গেল হঠাৎ। রিয়া অদ্ভুতভাবে মন্ত্রমুগ্ধের মতো এক পা করে এগিয়ে গেল কুয়োর একদম কাছে। তারপর সিঁড়ি ধরে উঠে গেল একদম কুয়োর ওপরে। মাথা ঝুঁকিয়ে ভিতরে তাকালো। আকাশে মাথার ওপর সাদা চাঁদের সাথে একটা কালো ছায়া ভেসে উঠল কুয়োর ওই জলের মধ্যে। রিয়ার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। এক পা বাড়িয়ে যেই না রিয়া কুয়োর মধ্যে ঝাঁপ দিতে যাবে, ঠিক সেই সময় পেছন থেকে রিয়ার হাত দুটো ধরে ওকে টেনে নিচে নামিয়ে আনলো রক্তিম। তুই কি পাগল হয়ে গেছিস? কি করতে যাচ্ছিলি সেটা? রক্তিমের চিৎকারে রিয়ার ঘোর কেটে গেল। আমতা আমতা করে রিয়া বলল, আমি আমি এখানে এখানে কি কি করছি? সেই প্রশ্ন তো আমার তোকে করা দরকার। তুই এই মাঝরাতে বিছানা ছেড়ে উঠে এসে এখানে কি করছিস? ভাগ্যিস আমার ঘুমটা ভেঙে গেল, তোকে বিছানায় দেখতে না পেয়ে বাইরে বেরিয়ে এলো। আর একটু দেরি হলেই তো সর্বনাশ কাণ্ডটা ঘটিয়ে ফেলেছিলি। কি করতে যাচ্ছিলাম? তুই জানিস না? আমি তো ওই ওই ডাক্তার শুনে বেরিয়ে এলাম। আর আর তারপর একটা হাওয়া এসে গায়ে লাগলো। তারপর আর তো কিছু মনে নেই। কোন ডাক? জানি না। বুঝেছি, কেউ ডাকেনি। তুই আমাকে ভয় দেখাতে চেয়েছিলি। যা একখানা খেল দেখালি, আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। অনেক রাত হয়েছে, পাগলামি ছেড়ে এবার শুতে আয়। রিয়া আর কিছু না বলে রক্তিমের সাথে ঘরে ফিরে গেল। পরদিন সকালে ঘুম ভেঙে রিয়ার দিকে চোখ পড়তেই অবাক হয়ে যায় রক্তিম। এই একদিনে রিয়ার শরীরের কি হালটাই না হয়েছে। চোখের নিচে কালির দাগ পড়েছে, চোখ দুটো আরও যেন ভেতরে ঢুকে গেছে। রোগাও লাগছে অনেকটা। রক্তিম ওকে দেখে জিজ্ঞাসা করলো, তোর কি শরীর খারাপ রিয়া? তোকে দেখে এমন লাগছে কেন? ওই আর কি, কাল এতটা জার্নি করে এসেছি তো, আর রাতে ঘুমটাও ভালো করে হয়নি, তাই আর কি শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে। ভালোই শরীর খারাপ তোর। গলাটাও কেমন ধরা ধরা লাগছে। আমি স্কুল থেকে আসার সময় ওষুধ নিয়ে আসবো। এমন সময়ে বাড়ির ভিতরে হারু আর কুসুম ঢুকে এলো। রক্তিম ওদের সাথে রিয়ার পরিচয় করিয়ে দিল। তারপর স্নান করে খেয়ে দিয়ে রক্তিম স্কুলে চলে গেল। ঘরে তখন কুসুম আর রিয়া একা। হরি গেছে জল আনতে। রিয়া হঠাৎই কুসুমকে বলল, শোনো, বলেন দিদিমণি। বলছি বাড়ির পিছনে কুয়োর ধারে আমার কটা জামা শুকোতে দেওয়া আছে, সেগুলো একটু এনে দাও না গো। কুসুম ভয়ে ভয়ে বলল, কুয়োর কাছে? একটু তাড়াতাড়ি এনে দাও না। ঠিক আছে দিদিমণি, আমি এনে দিচ্ছি। কুসুম ভয়ে ভয়ে কুয়োর কাছে গেল, কিন্তু কোনো জামা চোখে পড়ল না তার।
তাই ঘরে ফিরে যাওয়ার জন্য পিছনে ঘুরল। পিছনে ঘুরতেই দেখলো রিয়া ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। কুসুম অবাক হয়ে দেখলো রিয়ার ঠোঁট দুটো কেবল নড়ে উঠল, কিন্তু গলার স্বর ভেসে এলো ঠিক তার পিছন দিক থেকে। কুসুম পিছনে ফিরল, দেখলো তার সামনে রিয়াই দাঁড়িয়ে আছে। কুসুম ভয় পেয়ে গেল, দুদিকে দিদিমণি কি করে থাকতে পারে। কুসুম আর পিছনে ঘাড় ঘোরাবার সাহস পেল না। সামনের দিকে রিয়াকে উদ্দেশ্য করে ভয়ে ভয়ে সে বলল, দিদিমণি, তুমি তো আমার পিছনে ছিলে, সামনে কি করে এলে? উত্তরে রিয়া হার হিম করা হাসিতে ফেটে পড়ল। তারপর নিজের হাত দিয়ে কুসুমের গলাটা চেপে ধরল। কুসুম চিৎকার করে অস্ফুটে বলে উঠল, কয়েক মুহূর্তের মধ্যেই কুসুমের সারা দেহ নিথর হয়ে এলো। শরীর থেকে সমস্ত প্রাণবায়ু বেরিয়ে যেতেই রিয়া কুসুমের মৃতদেহটাকে ছুঁড়ে ফেলে দিল কুয়োর মধ্যে। তারপর ফিরে গেল ঘরের মধ্যে। হারু জল নিয়ে ফিরে এলো। ঘরের মধ্যে কুসুমকে দেখতে না পেয়ে সে জিজ্ঞাসা করলো, দিদিমণি, আমার বউ কুসুম কোন দিকে গেছে দেখছেন? কুসুম? কুসুমকে তো কুসুমকে তো একটু আগে পিছনের ওই কুয়োটার দিকে যেতে দেখলাম। কুয়া? সর্বনাশ! বলেই হারু ছুট দিল সেদিকে। আর এদিকে রিয়ার মুখে সেই বাঁকা হাসিটা আবার খেলে গেল। হারু কুয়োর দিকে পৌঁছে দেখলো কুসুম কুয়োর দিকে মুখ করে তার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। হারু কুসুমের কাঁধে হাত দিয়ে বলল, কিরে, তুই কুয়ার কাছে কি করতে আইছিস? মরার ইচ্ছা হয়েছে নাকি? কুসুম পিছনে ফিরে তাকিয়ে বলল, হারু দেখলো কুসুমের ঠোঁট দুটো নড়ে উঠল, কিন্তু উত্তর এলো তার ঠিক পিছন থেকে। হারু পিছনে ফিরল, দেখলো তার ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে রিয়া, আর অদ্ভুতভাবে তার দিকে চেয়ে আছে সে। দিদিমণি, আপনি? সামনে পিছনে দুদিক দিয়ে দুটো করে চারটে হাত এগিয়ে এসে চেপে ধরলো হারুর গলা। হারু অস্ফুটে চেঁচিয়ে উঠল, কুসুম, কি করছিস তুই? আমি তো স্বামী, ছেড়ে দে আমারে, ছাড়ি দে। হাতের জোর আরো তীব্রভাবে হারুর গলা চাপতে থাকলো। মিনিট দুয়েকের মধ্যে হারু একদম স্থির হয়ে গেল। কুসুম হারুর মৃতদেহ নিয়ে কুয়োর মধ্যে মিলিয়ে গেল। রিয়া একটা ভয়ঙ্কর অট্ট হাসিতে ফেটে পড়ল। সন্ধ্যার আগে রক্তিম বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে রিয়াকে কোথাও দেখতে না পেয়ে সে খুঁজতে খুঁজতে বাড়ির পিছন দিকটায় আসতেই দেখতে পেল রিয়া কুয়োর সামনে দাঁড়িয়ে এক মনে কুয়োর দিকে তাকিয়ে রয়েছে। রক্তিম পিছন থেকে গিয়ে ওকে জড়িয়ে ধরল। এসে গেছিস? হ্যাঁ, তুই ঘর ছেড়ে এখানে কি করছিস? জানিস রক্তিম, এই কুয়োটা না আমার ডাকে। কি বকছিস যাতা? ও আচ্ছা আচ্ছা, তুই হরি না হলে মালতীর কাছে এখানের ওই গল্পটা শুনে এইসব বলে আমাকে ভয় খাওয়ানোর চেষ্টা করছিস তো? জানিস তো আমি ওইসবে ভয় পাই না, তাহলে কেন শুধু শুধু? হঠাৎ রিয়ার হাতের দিকে চোখ যায় রক্তিমের।
রিয়ার হাত দুটো কিছুতে পুড়ে যেন ফোসকা পড়ে গেছে। রক্তিম রিয়ার হাত দুটো ধরে বলল, এ কি রে, এটা কি করে হলো? হাত দুটো পোড়ালি কি করে? রিয়া রক্তিমের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলে, ও কিছু না, রান্না করতে গিয়ে একটু পুড়ে গেছে। তুই রান্না করেছিস? কেন কুসুম? কুসুমের বাবার খুব শরীর খারাপ, খবর এসেছিল। কুসুম আরও দুজনেই আমার কাছে ছুটি নিয়ে গেছে। ও, তা একটু দেখে শুনে কাজ করবি তো। হাত দুটো পুড়িয়ে ফেললি? ওইটুকু পড়াতে কিচ্ছু হবে না। তুই কিছু ভাবিস না, আমি কালই শহরে ফিরে বড় ডাক্তার দেখাবো। তুই একদম সুস্থ হয়ে যাবি, আবার আগের মতো। আমার কিছু হয়নি, আমি যাব না, এখানেই থাকবো আমি তোর সাথে। হ্যাঁ থাকবো তো, আগে তুই পুরোপুরি সুস্থ হয়ে ওঠ, তারপর আবার তুই আমি দুজনেই এখানে এসে থাকবো। না, আমি এখান থেকে কোথাও যাব না, তুই আমায় নিয়ে যাস না প্লিজ। আচ্ছা, সে পরে দেখা যাবে, তুই এখন একটু চোখ বন্ধ করে ঘুমো। মাঝরাত তখন। রক্তিম গভীর ঘুমে আচ্ছন্ন। এই কদিন ওর ওপর দিয়ে যা যা গেল তাতে বেচারা বড্ড ক্লান্ত। পাশেই রিয়া শুয়ে আছে, কিন্তু ওর চোখে কোনো ঘুম নেই। ও এক দৃষ্টিতে রক্তিমের গলার দিকে চেয়ে আছে। হঠাৎ রিয়া ও সরু লিকলিকে হাত দুটো দিয়ে চেপে ধরল ঘুমন্ত রক্তিমের গলা। রক্তিম চোখ খুলতেই হ্যারিকেনের আলোয় দেখলো রিয়া তার গায়ের ওপর উঠে ওর গলা চেপে ধরেছে। আর রিয়ার চোখের দিকে চোখ পড়তেই রক্তিম ভয়ে যেন কুঁকড়ে গেল। রিয়ার চোখ কোঠরে নেই, কোঠরে চোখের বদলে লাল আগুনের শিখা জ্বলছে। কি করছিস রিয়া? ছাড়, আমার লাগছে। তুমি আমার রিয়া নও? তুমি কে তাহলে? তীব্র হাসিতে ফেটে পড়ার সাথে সাথেই হাত দুটো আরো জোরে চেপে ধরল রক্তিমের গলা। এবারে আর রক্তিমের গলা দিয়ে কোনো কথা বেরিয়ে আসতে পারলো না। কিছুক্ষণ তার মুখ থেকে একটানা গোঙানির আওয়াজ বেরিয়ে এলো কেবল। তারপর একটা সময় মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে রক্তিমের সারা শরীর স্থির হয়ে গেল। চোখের তারা এক জায়গায় এসে স্থির হলো। গোটা মুখ ফ্যাকাশে হয়ে সাদা হয়ে এলো। চিরকালের মতো রক্তিম মৃত্যু ঘুমে ডুবে গেল। রিয়ার মুখে সেই বাঁকা হাসিটা আবার খেলে গেল। রাতের বাঁকা চাঁদ কালো মেঘে ঢেকে গেলে রিয়া রক্তিমের চুলের মুঠি ধরে রক্তিমের মৃতদেহটা টানতে টানতে নিয়ে এসে ফেলল ঠিক ওর সামনে। দুটো কাল পেঁচা খুশিতে ক্যাঁ ক্যাঁ শব্দ করে উঠল। রিয়া দুই হাতে রক্তিমের মৃতদেহ কোলে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিল কুয়োর মধ্যে। অতঃপর নিজে উঠে দাঁড়ালো কুয়োর ঠিক মুখে। তখন তার মুখে সেই বাঁকা হাসিটা লেগে রয়েছে। কুয়োর ভিতর জলে তার ছায়া ফুটে উঠল। আর তারপরেই কুয়োর জলটা ঝপাং ঝপাং আওয়াজে উথাল পাথাল হয়ে নড়ে উঠল। সাল 1973। মোহন পারুলকে বিয়ে করে নিয়ে এসেছে তার গ্রাম প্রতাপ মাঠে। প্রতাপ মাঠ খুবই ছোট একটা গ্রাম। পারুলে যে জায়গায় বিয়ে হয়েছে সেটা একেবারেই পচপাড়া গ্রাম। তার স্বামীর বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নেই, কেবলমাত্র একটি ঘর, এবং সেইটা তাদের। বাড়ির আশেপাশে ধুধু করছে ফাঁকা মাঠ, পিছন থেকে জল সইবার একটি কুয়ো, তাছাড়া আর বিশেষ কিছু নেই এই জায়গাটায়। সপ্তাহখানেক কেটেছে। পারুল জায়গাটাকে বড্ড আপন করে নিয়েছে এই কদিনেই। নির্জন জায়গায় থাকতে তার কোনো অসুবিধা নেই, কিন্তু স্বামীকে তার মোটেও পছন্দ নয়। পারুলের বাবা পারুলের সাথে এমন একজনের বিয়ে দিয়েছে যার সাথে পারুলের বয়সের অনেক দূরত্ব।
পারুলের বয়স সবে 23 ছুঁয়েছে আর তার স্বামীর বয়স 46। বয়সের বিস্তর ফারাক হওয়ার কারণে পারুলের স্বামী মোহন কিছুতেই পারুলের অল্প বয়সী ছেলে মানুষ মনটাকে একদমই বুঝতে পারে না। তার উপর মোহন আবার পাঁর মাতাল, মদ খেয়ে এখানে ওখানে পড়ে থাকে, কোনো ঠিক থাকে না ওর। ঠিক করে সে পারুলের বুকে জ্বলতে থাকা যোগ আগুন নেভাতে পারে না, আর পারুলের আগুনের তেজ বাড়তেই থাকে। তাই মোহনকে একটুও পছন্দ করে না পারুল। তোর যৌব আমায় পাগল করে দেয় রে বউ। আমি রোজ নিংড়ে নিংড়ে খেয়েও স্বাদ মেটে না। তোর যেন মনের পুতুল। আস্তে, ওভাবে কাঁদেও না। উফ, আমার লাগছে। আমি আর পারছি না। কল কল তোর শাড়িটা। আজ সারা রাত আমি তোমায় ঘুমোতে দেবো না। সারা রাত। হ্যাঁ সোনা, এ কি হয়ে গেল? খুব মজা পেয়েছি। ঘুমা ঘুমা, এবার ঘুমা। একরাশ অতৃপ্তি নিয়ে দিন কাটতে লাগলো পারুলের। এইভাবে আরো কিছুদিন কাটলো। একদিন বাড়ির পিছনে কুয়োতলায় স্নান করছিল পারুল। হঠাৎ তার দূরে চোখ পড়ে। ঠিক তারই সমবয়সী একটা ছেলে দূরে দাঁড়িয়ে তার দিকে হাঁ করে চেয়ে আছে। পারুলও তার দিকে খানিকক্ষণ চেয়ে রইল, তারপর ডাক দিল, এই যে, শোনো এদিকে। ছেলেটা কাছে এগিয়ে এসে বলল, জি বলেন। কি নাম তোমার? আগে রহিম। তুমি আমার দিকে ওইভাবে চেয়েছিলে কেন? কই আমি আপনার দিকে চেয়ে থাকিনি তো। মিথ্যে বলছো কেন? আমি স্পষ্ট দেখেছি তুমি দেখছিলে আমায়। না, আসলে আপনাকে এখানে আগে কখনো দেখিনি তো, তাই দেখছিলাম। আচ্ছা, তা আমি হলাম এখানকার নতুন বউ। তুমি কি রোজই এখানে আসো এই সময়? না, রোজ আসি না। কখনো কখনো গরু চড়াতে চড়াতে তেষ্টা পেয়ে গেলেই কুয়োর জল খেতে আসি। ও আচ্ছা, এখন পালাও, পালাও এখান থেকে, পালাও। নইলে আমি সবাইকে বলে দেব তুমি আমার স্নান করা দেখছিলে। রহিম ভয়ে ছুট দিল। পারুলের মুখে একটা বাঁকা হাসির ঝিলিক দিয়ে উঠল। সেদিনের পর থেকে প্রায় রোজই লুকিয়ে লুকিয়ে পারুলের স্নান করা দেখতে আসতো রহিম। গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখতো পারুলকে। পারুলের সে কথা অজানা নয়, পারুল সবটাই টের পেত। বেশিরভাগ দিনই রহিমের গায়ে আতরের গন্ধ তার নাকে যেত, আর নয়তো গাছের আড়ালে তার অর্ধেক শরীর দেখতে পেত সে। এইরকমই একটা স্নানের সময় পারুল ডাক দিল তাকে। আমি জানি তুমি এখানেই আছো। রোজ গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে আমার স্নান করা দেখতে আসো। এখনই আমার সামনে এসে হাজির হও, এখনই। না হলে এ কথা আমি আমার স্বামীকে বলে দেব কিন্তু। আসো বলছি। সঙ্গে সঙ্গে গাছের আড়াল থেকে রহিম বেরিয়ে এসে পারুলের সামনে দাঁড়ালো। আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি আর কখনো দেখবো না। আমার ভুল হয়ে গেছে, দয়া করে কাউকে কিছু বলবেন না। আরে আরে আরে, ভয় পাচ্ছ কেন? সামনে এসে দাঁড়াও, আমার সামনে এসে দাঁড়াও। না না, আমি দূরেই ঠিক আছি, এখানেই ঠিক আছি আমি। আমার সামনে এগিয়ে আসতে বললাম তো, না এলে বলে দেবো কিন্তু। না 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 না, এই তো এসেছি। আপনি বলুন এবার কি বলবেন। আমার স্নান দেখার ইচ্ছে হলে আমার সামনে বসেই দেখ। ওভাবে লুকিয়ে লুকিয়ে দেখার কি কোনো মজা আছে? এবার থেকে আর কাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে নয়, ইচ্ছে হলেই চলে আসবে এখানে, কেমন? তারপর আমার সামনে বসেই দেখবে আমার স্নান। না 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 না, ভয় পেও না। আমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না। না না, কোনো দরকার নেই, আমি আর এদিকে আসবো না। বললাম তো সামনে এসে দেখবে। আমি চাই তুমি সামনে এসে দেখো। বেশ, আপনি যখন চাইছেন তখন তাই হবে। পারুলের কথা মতো রহিম রোজই এসে পারুলের সামনে বসে পারুলের স্নান দেখে। পারুলও তাকে দেখে বেশ খুশি হয়। ইচ্ছা করে পারুল নিজের বুকের ওপরিভাগ প্রায় খোলা রেখে স্নান করে রহিমকে দেখিয়ে দেখিয়ে।
রহিম যখন ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে তখন পারুলের ঠোঁটের কোণে একটা মৃদু দুষ্টু বাঁকা হাসি ফুটে ওঠে। এইভাবে 1 মাস কাটলো। পারুল স্নান করছে, পাশে বসে আছে রহিম। হঠাৎ পারুল প্রশ্ন করে, আচ্ছা রহিম, আমার শরীরের উপর তোমার লোভ হয় না? এসব আপনি কি কথা বলছেন? বলো না, সত্যি করে বলো, হয় না লোভ? নির্ভয় বলো। আমি জানি না। যদি নাই জানো তাহলে রোজ রোজ আমার স্নানের সময় কেন এখানে বসে থাকো? বলো বলো। আমি কিছু জানি না, জানি না আমি। রহিম আর কিছু বলল না। রহিমকে নীরব দেখে পারুল রহিমের কাছে গিয়ে এসে নিজের কোমল ভেজা ছুঁয়ে দিল রহিমের। তারপর রহিমের হাত নিয়ে নিজের উপরে রাখলো। যৌবন জ্বালা মেটানোর খিদেই দুজনে মাতাল হয়ে উঠেছে একসাথে। দুজনেই একে অপরকে জড়িয়ে ধরলো তীব্রভাবে। মিনিট খানেক চলল তাদের উন্মত্ততা। হঠাৎ পারুল একপাশে সরে গিয়ে বলল, এবার বলো, লোভ হয় নাকি এখনো বলবে সে আগের কথা? রহিম পারুলের উষ্ণ ছোঁয়া পেয়ে নিজেকে ঠিক না রাখতে পেরে বলল, হ্যাঁ, আমার লোভ হয় তোমার শরীরের ওপর, বড্ড লোভ হয়। পারবে 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 আমার বুকের মাঝে দাও দাও করে চলতে থাকা এই আগুনকে নেভাতে? পারবে পারবে আমার খিদে মেটাতে? পারবে? পারবো, হ্যাঁ হ্যাঁ, আমি পারবো আমি। বেশ, চলে এসো, বাড়ির ভিতরে এসো। যে কোনো দিন এই ফাঁকা জায়গায় কিছু করা সম্ভব নয়, কেউ দেখে ফেলতে পারে। বাড়ির ভিতরে সব কিছু নিরাপদ। কেউ বিরক্ত করবে না আমাদের, শুধু তুমি আর আমি থাকবো। তখন কত সোহাগ করতে পারবে দেখবো। কিন্তু তোমার স্বামী? ওকে নিয়ে কোনো ভয় নেই, ও কিছু জানতে পারবে না। মদ খেয়ে এখানে ওখানে পড়ে থাকে সবসময়। বাড়িতে থাকলেও সমস্যা নেই, মদ খেয়ে এক পাশে পড়ে থাকে, কোনো হুঁশই থাকে না। তুমি নির্ভয়ে চলে এসো, কেমন? আচ্ছা, আমি আসবো। সেদিনের পর থেকে রহিম গোপনে পারুলের ঘরে যাতায়াত শুরু করল। সবার চোখের আড়ালে রহিম আর পারুল মিলিত হতে থাকলো। এই মিলনের কথা ঘুণাক্ষরেও কেউ জানতে পারলো না। আমি কখনো ভাবিনি তোমার এই কোমল শরীর আমি কোনোদিনও স্পর্শ করতে পারবো। তাই এখন তো সুযোগ পেয়েছ, করো স্পর্শ, করবো তো। তোমার শরীরের সবটুকু রস আজকে। তবে দেরি করছো কেন রহিম? এসো আমার কাছে এসো। রহিম আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। এতদিন যাকে লুকিয়ে লুকিয়ে চোখ দিয়ে উপভোগ করেছে তার সম্মুখ আহ্বানে ক্ষুধার্ত সিংহের মতো ঝাঁপিয়ে পড়ল রহিম। পারুল ক্ষুধার্ত বাঘিনীর মতো জ্বালায় আছড়ে নিংড়ে উপভোগ করতে লাগলো রহিমের স্পর্শ। একে একে দুজনে তাদের পরনে সমস্ত কাপড় খুলে ফেলল। তারপর দুজন হারিয়ে গেল। বেশ কিছুক্ষণ চুম্বনের পালা শেষ করে রহিম পারুলের কোমল নরম দুহাতে চেপে ধরল। পারুল সুখে নিজের শরীরটি এলিয়ে দিল রহিমের গায়ে। তারপর শুরু হলো আদিম খেলা। নিংড়ে নিংড়ে খেতে লাগলো রহিম পারুলকে। অমন করে কি দেখছো? দেখছি এমন সুপুরুষ একজন আমার প্রেমিক হবে, আমি সেটা কখনো ভাবিনি। কি যে বলো না তুমি। কাল আবার আসবে তো? আসবো তো। মোহন অর্ধেক দিন ঘরেই থাকে না, আর থাকলেও পারুল আর রহিমের কোনো অসুবিধা অবশ্য হয় না। মোহন একপাশে মদের ঘরে পড়ে থাকে, আর এদিকে মোহনের সামনে পারুল প্রায়ই রহিমের সাথে খেলায় দিন দিন মেতে উঠতে থাকলো। আর মোহন এইসবের কোনো কিছুই টের পায় না। হুঁশ ফিরলে ঘরময় আতরের গন্ধ পেলে মোহন জিজ্ঞাসা করে, ঘরে এত আতরের গন্ধ কিসের?
ও তেমন কিছু না, একজনের ছাগল আমাদের বাড়িতে ঢুকে এসেছিল, তাকে নিতেই তার মালিক এসেছিল বাড়িতে, আর তার জামা কাপড় থেকেই গন্ধটা গোটা ঘর ময় ছড়িয়ে গেছে বাবা। মোহন আর কিছু বলে না। এইভাবে একদিন সন্ধ্যার সময় গ্রামের অশোক নামের এক লোক রহিমকে মোহনের ঘর থেকে বেরোতে দেখে। পরপর আরও কয়েকজনও রহিমকে বেরোতে দেখে। পারুলের সাথে রহিমের অবৈধ সম্পর্কের কথা জানাজানি হয়ে যায়। চারিদিকে রটে যায় তাদের শারীরিক সম্পর্কে নানান অকথা কুকথা। তবে আর বলছি কিরা মোহন, আমি স্বচক্ষে দেখেছি তোর ঘর থেকে ওই রহিম ছোকরাকে বের হতে, তা আবার একবার নয়, বেশ কয়েকবার। তুই যখন থাকিস না তখন ওই ছোকরা চুপি চুপি তোর কচ্ছি বউটার কাছে যায়, জানিস? এবার তুই নিজে বিচার করে দেখ, রোজ রোজ তোর বউটার কাছে ওই ছোকরাটা কি করতে যায়। তুই ঠিক করে দেখেছিস তো অশোক? তবে কি আর তোর কাছে বানিয়ে বানিয়ে গল্প করে বলছি রে? গোটা প্রতাপ মাঠ গাঁয়ের লোক জানে যে অশোক কখনো মিছে কথা কয় না। তাও তুই ঠিক বলছিস? আরে হ্যাঁ রে বাবা, তোর বয়স স্বভাব চরিত্র মোটে সুবিধে নয় রে মোহন। তোর ওই বিয়ে করা বউটাকে অনেকেই তোর ওই কুয়োতলায় কাপড় খুলে স্নান করতে দেখেছে। হ্যাঁ, লজ্জার কথা কি বলি রে, আমি তো বার দুয়েক যেতে যেতে দেখেছি ওই দৃশ্য। পারুলকে তো দেখে শুনে ভালো মেয়ে ছেলে মনে হয়েছিল, তাই তো ওকে বিয়ে করে আনলুম। তুই দেখে দেখে একটা দুশ্চরিত্র মেয়ে বিয়ে করে আনলি শেষ পর্যন্ত রে। ছ্যা, 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 ছ্যা। আরে আমি কি জেনেছিলাম নাকি? জানলে ওই মেয়েকে কে ঘরে ঢোকাতো? ভদ্র ঘরের বউ হয়ে গেলে বউ এমন কাজ করে, তাও আবার ওই রহিম ছোকরাটার সাথে। ভাবতেই ওর গাটা কেমন খিনখিন করছে রে মন। আমার তো বিশ্বাসই হচ্ছে না। এখন তো শুধু ওই রহিম ছোকরাটা আছে, পরে আরো যে কত কি আসবে, তো ঠিক আছে। পারুল তবে সত্যি এমন মেয়ে ছেলে? আমার কথা বিশ্বাস না হলে গায়ের লোককে গিয়ে জিগায় দেখ। এখন আমি কি করব তাহলে? ভালো কথা বলছি শোন, ওই রহিমকে তো তুই কিছু বলতে পারবি না, ও পরের ঘরের ছেলে, কিন্তু বউখানা তো এখন থেকে শাসন শুরু করা ভালো, পথে নিয়ে আয়, বুঝলি? নাহলে দেখিস ওই মেয়ে একদিন তো নাক কান কেটে যদি না ছেড়েছে আমার নাম পাল্টাতে পারবে। এখনই গায়ে অনেক কথা উঠে গেছে, দুদিন পর লজ্জায় তোর মাথাটা হেট হয়ে যাবে। এমন ভাবে এগোতে থাকলে তোর এই সুন্দরী বই তোকে গা ছাড়া করতে বাধ্য করবে রে। তুই ঠিকই বলেছিস অশোক, ব্যাপারটাকে বাড়তে দেওয়া যাবে না, আজকেই একটা হেস্তনেস্ত করতে হবে। বলেই ঢোক ঢোক করে গ্লাস ভর্তি মদ একেবারে মুখে ঢেলে নেয় মোহন। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে আসে। ঘরে ভেতরে ঢুকতেই নাকে আসে আতরের সেই গন্ধ। রাগে ঘেন্নায় তার চোখ দুটো টকটকে লাল, আরো লাল হয়ে ওঠে। চিৎকার করে পারুলকে সে ডাকে, পারুল, এই পারুল, শোনো এদিকে। পারুল রান্নাঘর থেকে বেরিয়ে এসে মাথায় ঘুমটা টেনে বললে, আমায় ডাকছেন? এই হারামজাদি, গায়ের সবাইকে কাপড় খুলে সারা শরীর দেখিয়ে এখন আমার কাছে ঘোমটা টেনে সতী সাবিত্রী সাজাচ্ছে, তাই না? দুশ্চরিত্রমে ছেলে। এ কি বলছেন আপনি এসব? এখন নাটক করা হচ্ছে আমার সামনে, নেকা মাগি, উদর মাগি নেকা সাজা হচ্ছে। কিছু কি হয়েছে আপনার? আপনি এমন গালিগালাজ করছেন কেন আমাকে শুধু শুধু? শুধু শুধু? এই মাগি বল, ঘরে আতরের গন্ধ কোথা থেকে আছে? বল শিগগির। বলেছিলাম তো আপনাকে। মিথ্যে কথা, আমি মাতাল বলে কিছু বুঝি না ভেবেছিস? আতরের গন্ধ কোথা থেকে আসে বুঝি না, তাই না? আমি ঘরে না থাকলে ওই রহিম ছোকরাটাকে ঘরে ঢোকাস, হ্যাঁ? আর তারপর নোংরামো করিস সারা রাত ধরে। ভেবেছিস আমি কিছু জানতে পারবো না? কে 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 বলেছে আপনাকে এইসব কথা? হ্যাঁ, কে বলেছে? বেশ বেশ, আপনি যখন সব জেনেই গেছেন তখন শুনুন শুনুন। হ্যাঁ হ্যাঁ, আমি এই ঘরে ছেলে ঢোকাই আমি। কেন জানেন সে কথা? জানেন? কারণ আপনার মুরুদে কিচ্ছু করলেন না, কিচ্ছু না। আপনি কিচ্ছু করতে পারেন না, কিচ্ছু না। আমার এই বুকের জ্বালা আপনি মেটাতে পারেন না। তাই আমার সেই আগুন নেভানোর জন্য লোক লাগে। আজ রহিম আসছে, যেদিন রহিমও আপনার মতো পারবে না সেদিন আবার অন্য কেউ আসবে, বুঝেছেন? আরে হারামজাদি মাগি, আমার খাবি, আমার পরবি, আমার ঘরে থাকবি, আর আমারই ঘরে অন্য ছেলে নিয়ে সোহাগ বিড়িতে মারবি, হ্যাঁ?
এটা তো হতে দিতে পারি না আমি। আমি যেমন পারি তোকে তেমনটাই মেনে নিতে হবে। না, তার হবার নয়। আবার নয়? বেশ সামাজিকতাকার, দাঁড়া, আজ তোর আমি মজা দেখাচ্ছি। কথা শেষ করেই মোহন রান্নাঘরে উনুন থেকে একটা জ্বলন্ত পোড়া কাঠ নিয়ে এসে পারুলের হাতে, পায়ে, মুখে, সারা শরীরের বিভিন্ন অঙ্গে ছ্যাঁকা দিতে শুরু করলো। আর তার সাথে বলতে থাকলো, নে মাগি, খুব রস তাই না তোর? নে আবার সহ্য কর। এবার দেখে তুই কি করে ছেলে ঢোকাস ঘরে। এরপরে যদি আর কেউ ঘরে ঢোকে তোকে জ্যান্ত পুড়িয়ে মারবো, মনে থাকে জানো সে কথা। সামান্য আগুনের ছেঁকা দিয়ে পারুলকে দমিয়ে রাখা যায় না। যখনই এই অঙ্গে আগুন জ্বলবে তখনই ঘরে ছেলে ঢুকবে। দেখি দেখি আপনি কি করেন, দেখি আমি। মোহন আর কোনো কথা না বলে রাগে ঘর থেকে বেরিয়ে চলে যায়। আর এদিকে পারুলের গোটা শরীরে পোড়া জায়গায় ফোসকা পড়ে তীব্র যন্ত্রণা শুরু হয়। আরও বেশ কয়েকটা দিন কাটলো। পারুলকে কিন্তু দমিয়ে রাখা গেল না। রীতিমতো তার কাছে রহিমের আসা যাওয়া লেগে রইল তখনও। তেমনই একদিন পারুলের কাছে রহিম এসেছে। আজ এত সেজেছ, কি ব্যাপার? এসো, তোমার অপেক্ষাতেই তো ছিলাম। বললে না তো? তুমিই বলো, কার জন্য হতে পারে? মনে হচ্ছে আমার জন্যই। তাহলে তোমার জন্য। যে আমাকে খুশি করে, আমি তার খুশির জন্য একটু ভালো করে সাজতেও পারবো না বলছো? তোমার এই মিষ্টি মিষ্টি কথার জন্যই আমি না বারবার তোমার প্রেমে পড়ে যাই। একে অপরের দিকে অপার মুগ্ধতায় তাকিয়ে আছে দুজনেই। কয়েক মুহূর্ত এমনভাবে চোখের পলক না ফেলে চেয়ে রইল একে অপরের দিকে। তারপর একে একে স্পর্শ, চুম্বন আর যৌবনের মাধুর্যে ডুবে গেল দুটি হৃদয়ের মানুষ। অপরদিকে দরজার আড়াল থেকে সমস্ত কিছু নীরবে দেখছে মোহন। দেখছে আর রাগে ফুঁসছে। একটা সময় চরম ঘেন্নাতেই সে তাদের মিলনের দৃশ্য আর নিজের চোখে দেখতে না পেরে বাইরে বেরিয়ে গেল। মাঝরাত। বিছানায় পাশাপাশি শুয়ে রয়েছে পারুল আর মোহন। পারুল গভীর ঘুমে ডুবে আছে তখন, কিন্তু মোহনের চোখে এক বিন্দু ঘুম নেই। কিছুক্ষণ আগেই নিজের হাতে রহিমকে খুন করে এসেছে মোহন। এখন সে এক দৃষ্টে চেয়ে আছে পারুলের দিকে। ঘুমের মধ্যেও পারুলের ঠোঁটের কোণে সেই বাঁকা হাসিটা লেগে রয়েছে। সে যতবারই সেই হাসির দিকে চাইছে ততবারই তার চোখে ভেসে উঠছে পারুল আর রহিমের মিলন দৃশ্য। ক্রোধে পরিপূর্ণ মোহন আর নিজেকে স্থির রাখতে পারল না। তার কঠিন হাত দুটো অতি সন্তর্পণে এগিয়ে গিয়ে ঘুমন্ত পারুলের গলাটা শক্ত করে চেপে ধরল। আজ তোকে মেরেই ফেলবো, নোংরা মেয়ে ছেলে। কি করছেন? কি করছেন আপনি? এটা মরে যাবো তো আমি। এখন খুব মরার ভয় তাই না? যখন মানা করেছিলাম এসব নোংরামি বন্ধ করতে, শুনেছিলিস আমার কথা? তোর শরীরে খুব সুড়সুড়ি তাই না? আজ তো সব সুড়সুড়ি মিটিয়ে দেবো চিরকালের জন্য। আমি সত্যি সত্যি মরে যাবো এবার। আমি মরে গেলে আপনার জেল হয়ে যাবে। কিচ্ছু হবে না আমার, আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না। দয়া করে ছেড়ে দিন। সত্যি খুব লাগছে আমার। হ্যাঁ হ্যাঁ, চাই তুই মরে যা। আজ তোকে আমি মেরেই ছাড়বো, পাপি মেয়ে ছেলে। করবেন না। আপনার দুটি পায়ে পড়ি, ছেড়ে দিন। তোকে ছেড়ে দেবো আমি? এমনটা তুই ভাবলি কি করে? শয়তান মেয়ে ছেলে, আজকের পর থেকে তোকে আমি কোনো নোংরামি করার সুযোগ দেব না। বেশ বেশ, মেরে পেল না আমাকে। তবে তবে আপনিও শুনে রাখুন, যদি আমি সত্যি মরে যাই তাহলে কাউকে ছাড়বো না। তবে রে হারামজাদি, মৃত্যু মুখে দাঁড়িয়েও তোর এতটুকু জেদ কমেনি? হ্যাঁ, আরো শক্ত করে পারুলের গলা চেপে ধরে মোহন।
এবারে আর পারুল কোনো কথা বলতে পারে না, মুখ দিয়ে কেবল একটানা গোঙানি স্বর বেরিয়ে আসতে থাকে তার। হাত পা ঝাঁকানো ধীরে ধীরে বন্ধ হয়ে আসে, চোখ দুটো মার্বেলের গুটির মতো এক জায়গায় এসে স্থির হয়ে যায় তার। গোটা মুখ সাদা আর ফ্যাকাশে বর্ণে পরিণত হয়। মৃত্যুর কোলে চিরকালের মতো ঢলে পড়ে পারুল। তবে তার মুখ থেকে সেই বাঁকা হাসি নিশ্চিহ্ন হয় না। মোহন হাত ছেড়ে দিয়ে পারুলের মৃতদেহ কোলে তুলে নিয়ে বাড়ির পিছনের কুয়োটার কাছে গেল। মৃতদেহ একপাশে নামিয়ে রেখে খানিক পায়চারি করতে থাকে সে। কি একটা ভাবনা চিন্তা করে আবার সে ফিরে আসে মৃতদেহের কাছে। মৃতদেহটাকে চ্যাংদোলা করে তুলে ছুঁড়ে দেয় কুয়োর মধ্যে। তারপর কুয়োর থেকে তুলে রাখা জলে মুখ হাত পা সব ধুয়ে আবার ঘরে ফিরে যায় সে। পরদিন সকালে মোহন গোটা গ্রামে মিথ্যে রটিয়ে দেয় পারুল কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। গ্রামের প্রায় সকলেই দূর থেকে কুয়োর জলে ভাসতে থাকা পারুলের মৃতদেহ দেখে মোহনের কথাই বিশ্বাস করে নেয়। এই ঘটনার প্রায় 1 মাস পর একদিন রাত্রিবেলা বাইরে ওঠে মোহন। হঠাৎ তার কানের কাছে একটা অতি ক্ষীণ ফিসফিস মহিলার কণ্ঠস্বর ভেসে আসে। মোহনের মনে হলো শটটা যেন কুয়োতলা থেকে আসছে। মোহন কুয়োর দিকে এগিয়ে গেল। আচমকায় যেন অদ্ভুত ও বিচ্ছিরিভাবে কে যেন হেসে উঠল। মোহন ভয় পেয়ে বলল, কে হাসে এখানে এই মাঝরাতে? একটা ভয়ঙ্কর যান্ত্রিক ভুতুরে স্বর ভেসে এলো। সাহস থাকে তো সামনে এসো আমার। তুমি কে? পারুল? মোহনকে আর কোনো কথা বলতে হলো না। তার আগেই কুয়োর থেকে দুটো পোড়া হাত বেরিয়ে এসে মোহনের গলা সজোরে চেপে ধরল। ছেড়ে দাও আমার। আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে ছেড়ে দাও। মুহূর্তের মধ্যে হাত দুটো মোহনকে নিয়ে ঢুকে যায় কুয়োর মধ্যে। আর তারপরেই কুয়োর থেকে ভেসে আসে মোহনের শেষ আর্ত চিৎকার। পরপর মোহন, অশোক এবং গ্রামের অনেকেরই মৃতদেহ ভাসতে দেখা গেল সেই কুয়োর জলে। গ্রামের লোকেরা কুয়োর আশেপাশে যাতায়াত করা পুরোপুরি বন্ধ করে দিল, কারণ তারা জেনে গিয়েছিল যে ওই কুয়োর ধারে একবার যে যাবে তার প্রাণ ওই শয়তানি কুয়ো নিয়েই ছাড়বে। 1973 সাল থেকে বর্তমান সাল অবধি অসংখ্য বলি নিয়ে চলেছে সেই কুয়ো। ভবিষ্যতে আরো কত যে বলি চলবে তার কোনো হিসাব নেই। কুয়োর বিভীষিকা হয়তো কোনোদিনই শেষ হবার নয়।